নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নটার নিউজরুম লাইভ নিয়ে আমি দেবস্মিতা রয়েছি আপনাদের সঙ্গে। ভিন রাজ্যে নন্দীগ্রাম মামলা সরানোর আবেদন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে আজই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নন্দীগ্রামে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে বদল হয়েছে বেঞ্চ। এবার আদালত বদলের আর্জি শুভেন্দু অধিকারীর। শীর্ষ আদালতে ট্রান্সফার পিটিশন দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। দেশের যে কোনো হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি হোক, সুপ্রিম কোর্টে আবেদন শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা তাঁর। এর আগে পক্ষপাতিত্বের আশঙ্কা নিয়ে বিতর্ক এড়াতে 7ই জুলাই নন্দীগ্রাম মামলা থেকে সরেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। সেই শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণকে ভিত্তি করেই যুক্তি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী। মামলাটির কেন্দ্রে রাজ্য রাজনীতির দুই শীর্ষ চরিত্র, ফলে বিচার ব্যবস্থাকে বাঁচানোর নামে কিছু সুযোগ সন্ধানে ঢুকে পড়েছেন। এরা বিতর্ক জিয়ে রাখার সব রকম চেষ্টা করবেন। এই বেঞ্চে মামলাটি চললে তারা আরও সুযোগ পেয়ে যাবেন। এই ধরনের চেষ্টাকে সফল হতে দেওয়া যায় না। এই পর্যবেক্ষণকেই হাতিয়ার করছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণে স্পষ্ট, কলকাতায় বিচারপতিদের ওপর চাপ রয়েছে। কলকাতায় মামলা চললে সুবিচার পাওয়া যাবে না। এদিকে বুধবারই কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুরু হয় নন্দীগ্রাম মামলার শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশন গ্রহণ করে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ। পদ্ধতি মেনে নন্দীগ্রাম ইলেকশন পিটিশন দায়ের হয়েছে জানিয়েছে হাইকোর্ট। 24শে জুন বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে ভার্চুয়ালি উপস্থিত হন মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আর তাঁর উপস্থিতির প্রয়োজনীয়তা নেই বলেও জানিয়েছেন বিচারপতি শম্পা সরকার। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশের নির্দেশ দিয়েছেন তিনি। নন্দীগ্রাম বিধানসভা ভোটের সব নথি সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইভিএম, ভিভিপ্যাট, ভিডিওগ্রাফি সহ সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ। রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের সিইওকে নির্দেশের কপি দিতে বলা হয়েছে। সব নথি যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায় সেই জন্যই কমিশনকে নোটিশের কপি পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত সব নথি, ইভিএম, ভিভিপ্যাট সংরক্ষণ করতে হবে। 12ই অগস্ট মামলার পরবর্তী শুনানি। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। অন্যদিকে শুভেন্দু নিরাপত্তারক্ষীর মৃত্যু তদন্ত কাঁথিতে অধিকারীদের পাড়ায় সিআইডি। দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কথা তদন্তকারীদের ঘুরে দেখলেন শান্তিকুঞ্জের সামনের বারাক। শুভেন্দুর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীকে খুনের অভিযোগে তদন্ত। মহিষাদলের পর এবার সিআইডির গন্তব্য কাঁথি, একেবারে শান্তিকুঞ্জের দোরগোড়ায়। আজ দ্বিতীয় দফায় সিআইডি আধিকারিকরা পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসেছেন এবং তারা এসে কাঁথি থানায় প্রথমে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। শুভেন্দুর তৎকালীন নিরাপত্তারক্ষী দলের কেউই এখন কাঁথিতে নেই। শুভব্রতর সঙ্গে নিরাপত্তারক্ষী দলে আর কে কে ছিলেন? শুভব্রতর তৎকালীন সহকর্মীদের এখন পোস্টিং কোথায়? সূত্রের খবর, থানা থেকে তা জানতে চায় সিআইডি টিম, যাতে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যায়। স্যার প্ল্যানিংটা স্যার একটু এখান থেকে স্যার কোথাও যাবেন? না সেটা কিছু বলা যাবে না। স্যার কতজন যেখানে ঘটনা ঘটেছিল সেখানে কি আপনারা যাবেন? আমরা কিছু বলবো না, মানে যা বলে সুপ্রিয়ারা বলবে, আমরা কাজ করতে এসেছি। থানা থেকে বেরিয়ে বারাকে যায় সিআইডি। এরপর অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের সামনে নিরাপত্তারক্ষীদের আবাসনও ঘুরে দেখেন সিআইডি টিমের সদস্যরা। এদিন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলে সিআইডি। শান্তিকুঞ্জের উল্টো দিকে গ্যারাজ বাড়ির নিচে বসে কথা হয়। পুলিশ তদন্ত করবে, সরকারি কাজে তো কেউ বাধা দেবে না। আইন আইনের পথে চলবে, আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু আইন আইনের পথে কিভাবে চলছে আর কোন সময় চলছে সেই সময়টা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেটা মানুষের উপরই ছেড়ে দেওয়া ভালো। আমরা আইনিভাবে বা শুভেন্দু অধিকারী আইনিভাবে তার বিরুদ্ধে যেটা হচ্ছে তিনি তার ব্যবস্থা করবেন। শুভেন্দুর পাড়া থেকে বেরিয়ে আবার কাঁথি থানায় ঢোকে সিআইডি প্রতিনিধি দল। মূলত কাঁথিতে ঘটনাস্থল থেকে থানা কিংবা শান্তিকুঞ্জের উল্টো দিকে তাদের গ্যারেজ বাড়িতে গিয়ে সেখানেও কিছু জানার চেষ্টা এবং একই সঙ্গে সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে যে কথা বলে বিভিন্ন বিষয় জেনে নেওয়ার চেষ্টা সিআইডি আধিকারিকরা করেছেন। সবটাই কিন্তু তদন্তের স্বার্থে বলে জানানো হয়েছে। কাঁথি থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। লক্ষ্য দিল্লি, আর তাই 21শে জুলাই এবার দিল্লিতেও নয়াদিল্লিতে তৃণমূল অফিসের বাইরে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ সহ আরো বেশ কয়েকটি রাজ্যেও এবার ভার্চুয়াল 21শে জুলাই।
বিজেপিকে তাড়াবো, একটা সিটও বাংলা থেকে নিতে দেবো না, আর সারা দেশে লড়াই করবো। গতবারেও ভার্চুয়াল করেছিলাম, এবারেও তাই পরিস্থিতি থেকে নজর রেখে সবাই যাতে বাড়তে না পারে সেই জন্য আমরা ভার্চুয়ালি করবো বেলা 2টার সময়। প্রতি বুথে বুথে আমার কর্মীরা থাকবেন। 21শে জুলাই নিয়েও আমাদের শহীদ দিবসে আমাদের যে বক্তৃতা মামাটি মানুষকে উৎসর্গ করে ধন্যবাদ জানিয়ে সেটা 21শে জুলাই ভার্চুয়ালি বেলা 2টায় হবে। 2021 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় তৃণমূল। তারপর প্রথম 21শে জুলাই। যে মঞ্চ থেকে আগামী দিনে দল কোন লক্ষ্যে ঝাঁপাবে তা ঠিক করে দেন তৃণমূল নেত্রী। এবারও সেই 21শে জুলাই ভার্চুয়ালি। তবে 21শে মোদির দুয়ারে, একেবারে খাস নয়া দিল্লিতে। দিল্লিতে জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল অফিসের বাইরে থাকবে জায়ান্ট স্ক্রিন। থাকবেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। দিল্লিতেও সেই বক্তৃতা শোনাবার কোনো অসুবিধা নেই, লোকেরাও শুনতে চায় মমতা ব্যানার্জি কি বলছেন। এখন অব্দি তো ঠিক আছে যে ভার্চুয়ালি হবে 21শে জুলাই। এইটাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য যেখানে যেখানে আমাদের কর্মী এবং নেতারা রয়েছেন তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। সেই সময় সংসদের অধিবেশন চলবে। আমরা লোকসভা এবং রাজ্যসভার যারা সদস্য আমাদের দিল্লির অফিসের সামনে এলইডি ওয়ালের মাধ্যমে আমরা তাঁর এই বক্তব্যকে প্রচার করব এবং সবার সামনে তুলে ধরব। শুধু মোদির দুয়ারে নয়, এবার যোগীর রাজ্যেও তৃণমূলের 21শে জুলাই। এছাড়া ত্রিপুরা, অসম সহ আরও বেশ কয়েকটি রাজ্যে ভার্চুয়ালি দেখানো হবে মমতার 21শে জুলাইয়ের ভাষণ। পর্যবেক্ষকদের একাংশের মতে 21শে বাংলা জয়ের পরে এবার তৃণমূলের টার্গেট 24শের দিল্লি। তাই আগামী লোকসভা ভোটের আগে তৃণমূল বোঝাতে চাইছে দিল্লি, উত্তরপ্রদেশ হোক বা অসম, ত্রিপুরা, সব রাজ্যেই বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তারা কোমর বাঁধছে। আবার একই সঙ্গে বিজেপি বিরোধী দলগুলিকে বার্তাও দেওয়ার চেষ্টা। এই প্রেক্ষাপটে 21শের মঞ্চ থেকে মমতা ঠিক কি বলেন তা নিয়েই এখন কৌতূহল। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। জয় বাংলা। ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ, বিধাননগর মহকুমা শাসকের দপ্তরে অভিযান বিজেপির, জেলায় জেলায় পথে পদ্ম শিবির। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল, এবার পথে নামল বিজেপি। তাদের হাতিয়ার ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ। বুধবার বিধাননগর এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে কড়া পুলিশি ঘেরাটোপে মিছিল এগোতে পারেনি। আটক করা হয় শ্রমিক ভট্টাচার্য, অর্চনা মজুমদারদের। বিজেপির অভিযোগ, কেন্দ্রের থেকে ভ্যাকসিন নিয়ে হিসেব দিচ্ছে না রাজ্য। বেছে বেছে তৃণমূলের লোকজনই ভ্যাকসিন পাচ্ছেন, বঞ্চিত হচ্ছে আমজনতা। কোভিড বিধিকে সামনে রেখেই এই আন্দোলনকে স্থিমিত করে দেওয়া হলো। যদিও রাজ্য বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু এই আন্দোলন স্তব্ধ করে দেওয়া হয়েছে। তবে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনের রূপরেখা তৈরি করবেন, এমনটাই হুঁশিয়ারি রাজ্য বিজেপি নেতৃত্বে। এ ধরনের মহিলা পুলিশ দিয়ে সামনে আটকানো নজিরবিহীন ঘটনা। সামান্যতম একটা ডেপুটেশন দেওয়ার অধিকার এ রাজ্যে নেই। এরা আবার 7 দিনে নির্বাচন করাবে। খুব দুর্ভাগ্যজনক। আন্দোলনটুকু মানে দানা বাঁধতে দিচ্ছে না। অটোর থেকে নামছে, তুলে নিচ্ছে। দেখুন রাস্তার ওই ধারে সারি সারি গাড়ি দাঁড়িয়ে করে রয়েছে, দুজন নামছে দুজনকে, চারজন নামছে চারজনকে। একটা জমায়েত করার কোনো সুযোগ নেই, পারমিশন তো দেয়ই না। পুরুলিয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের গেটে বিক্ষোভ দেখায় বিজেপি। যেভাবে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। এটা আজকে হচ্ছে টোকেন বলা যেতে পারে, সাংকেতিক হচ্ছে। যদি এরপরেও যদি সরকার সচেতন না হয় তাহলে আগামী দিনে বৃহৎ আন্দোলনে যাবে ভারতীয় জনতা পার্টি। জলপাইগুড়িতেও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিজেপি। কোচবিহারেও বিজেপির টিকা বিক্ষোভ। টিএমসি পরিচালিত রাজ্য সরকার, যার মুখ্যমন্ত্রী
শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও বটে। স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে টিএমসি দল যেভাবে এটা রাজনীতি করার চেষ্টা করছে, এটা অবিলম্বে বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য। শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। নেতৃত্ব দেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি জারি করলো উচ্চ শিক্ষা দপ্তর। ঠিক কবে থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে এ বিষয়ে অবশ্যই কথা বলবো। সোমরাজ আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছে। সোমরাজ, দেখো, উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া, এবং সেক্ষেত্রে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়ার বিজ্ঞপ্তি যে বলা হয়েছে যে ইতিমধ্যে যে 1 আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং সেই আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া চলবে 20 আগস্ট পর্যন্ত। ভর্তি এবং ক্লাস শুরু করতে হবে 1 অক্টোবর থেকে। অন্যদিকে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তর এটাও জানিয়েছে মেধার ভিত্তিতেই ভর্তি হবে, কোনো রকম প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। এবং সেক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ, যে ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনো ছাত্রছাত্রীকে কলেজে আসার প্রয়োজন নেই, এমনকি কলেজে ভর্তির জন্য টাকা দেওয়ার জন্য সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন নেই কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ধন্যবাদ সোমরাজ। এদিকে মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস, ডিএর সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল 11%। 1 জুলাই থেকে কার্যকর। দেখুন। জ্বালানির জ্বালায় ত্রাহি রব, বাজার গেলেই পকেট ফাঁকা। এসবের মধ্যেই স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল 11%। 17% থেকে ডিএ বেড়ে হলো 28%। 1 জুলাই থেকে নতুন ডিএ কার্যকর। बड़ा निर्णय आज लिया है, उसमें केंद्र सरकार के कर्मचारियों को डीए और पेंशनर्स को डियरनेस रिलीफ इसकी बहाली करने पर निर्णय किया गया है। গত বছর থেকেই ধাপে ধাপে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত হলেও করোনা পরিস্থিতিতে তা কার্যকর করা হয়নি। 2020 জানুয়ারিতে 4%, জুনে 3% এবং 2021 জানুয়ারিতে আরও 4%, অর্থাৎ সব মিলিয়ে 11% ডিএ বাড়ানো হয়। এবার এই বর্ধিত ডিএই দেবে কেন্দ্র। এর জেরে উপকৃত হবেন 48,34,000 কেন্দ্রীয় সরকারি কর্মী, 65,26,000 পেনশনভোগী। কেন্দ্রের বাড়তি খরচ হবে 34,401 কোটি টাকা। নিউজ 18 বাংলা। আর রাজ্যে 30 জুলাই পর্যন্ত বাড়ল করোনার বিধি নিষেধ। বন্ধ থাকছে লোকাল ট্রেন, তবে এবার থেকে সপ্তাহে 5 দিন মেট্রো চলবে। দোকানপাট আবার খোলা থাকবে স্বাভাবিক সময়। বিধির বাঁধনের সময়সীমা বেড়ে 30 জুলাই। বিধিনিষেধ থাকলেও অনেকটাই শিথিল। যেমন এবার থেকে মেট্রো চলবে সপ্তাহে 5 দিন। আপাতত 192টি মেট্রো চলবে। ইস্ট ওয়েস্ট মেট্রো চলবে 48টি। সোম থেকে শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 50% যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। তবে লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। বুধবার নবান্নের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে 50% যাত্রী নিয়ে চালানো যাবে বাস, অটো, ট্যাক্সি, ট্রাম। এতদিন দোকান বাজার খোলার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। নির্দেশিকায় জানানো হয়েছে এবার থেকে আগের মতোই স্বাভাবিক সময়ে দোকান বাজার খোলা যাবে। এতদিন ব্যাংক খোলা ছিল সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। নতুন নির্দেশিকা অনুযায়ী সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধই থাকছে। বন্ধ থাকছে সিনেমা হল, স্পা, সুইমিং পুলও। সরকারি অফিস খোলা থাকবে, তবে 25% কর্মী নিয়ে কাজ চালাতে হবে। বেসরকারি সংস্থাগুলিকে কাজ করতে হবে 50% কর্মী দিয়ে। নিউজ 18 বাংলা।